সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে মেকানিক্যাল পঞ্চম পর্বের। সাবজেক্টের নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। মেকানিক্যাল পঞ্চম পর্বের যারা শিক্ষার্থী তারা এই ক্লাসে অংশগ্রহণ করো। আর যারা এখন লাইভে আছো তারা প্রত্যেকেই কমেন্ট সেকশনে তোমাদের নাম, রোল, সেমিস্টার, পর্ব লিখে কমেন্ট করবে। অর্থাৎ 5/1 MTA রোল এত এত বা 5/2 MTB রোল এত এত এইভাবে উল্লেখ করবে। আর আরেকটি কথা শুরুতেই বলে নেই, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে কেউ পারস্পরিক কথোপকথনে লিপ্ত হবে না। একজন আরেকজনের সাথে কথা বলা, হাই হ্যালো বলা বা অপ্রাসঙ্গিক মন্তব্য এগুলো থেকে বিরত থাকবে। কেননা তোমাদের কমেন্ট সেকশনে যে সমস্ত রোল নাম্বার উল্লেখ থাকবে সেগুলো নিয়ে আমি হাজিরা খাতায় তুলব, আর এই হাজিরা খাতাগুলো আমাকে তুলে সংরক্ষণ করতে হবে। যদি তোমরা অপ্রাসঙ্গিক মন্তব্য এবং একে অন্যের সাথে কমেন্টে কথা বলতে থাকো তাহলে কমেন্ট সেকশন অনেক লম্বা হয়ে যাবে এবং অপ্রয়োজনীয় জিনিস অনেক হয়ে যাবে। সেক্ষেত্রে আমার রোল নাম্বার খুঁজে পেতে খুব কষ্ট হবে এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলোকে ফাইন্ড আউট করতে অনেক কষ্ট হবে। তাই অপ্রাসঙ্গিক কথাবার্তা, বন্ধুদের সাথে হাই হ্যালো কথাবার্তা এগুলো কমেন্ট সেকশনে বলা থেকে দূরে থাকবে। তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই হাজিরা সংগ্রহ করা হবে, তাই হাজিরা খুবই গুরুত্বপূর্ণ। আর কমেন্টে অবশ্যই তোমাদের নাম, রোল, পর্ব লিখে কমেন্ট করবে। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবে। আর যারা টিএসসি থেকে আসছো নতুন কিন্তু তোমাদের গ্রুপ জানো না, সেক্ষেত্রে তোমাদের গ্রুপ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু তোমাদের পর্ব এবং রোল নাম্বার উল্লেখ করবে আর বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করে তোমাদের গ্রুপটা জেনে নেবে। যারা টিএসসি থেকে নতুন আসছো, তারা টিএসসি এবং এসএসসি ব্লক থেকে যারা আসছো তারা বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করে তোমাদের গ্রুপটা জেনে নেবে। আপাতত কমেন্টে শুধু রোল নাম্বার আর পর্ব উল্লেখ করলেই হবে। যাই হোক, কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো আমরা আজকে প্রথম অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন প্রক্রিয়া এবং পদ্ধতি। তো এই অধ্যায়ে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো আগে উল্লেখ করে নিই। সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস কাকে বলে, প্রোডাকশন প্রসেস কাকে বলে, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং প্রোডাকশন প্রসেসের মধ্যে পার্থক্য কী, ম্যানুফ্যাকচারিং প্রসেস কত প্রকার ও কী কী, ম্যানুফ্যাকচারিং সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, রিভার্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে, কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং কাকে বলে, মিতব্যয়ী উৎপাদিত দ্রব্যের শর্তগুলো কী কী ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো প্রথম অধ্যায়ে আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন খুব কম, কিন্তু মূল যে বেসিকগুলো ম্যানুফ্যাকচারিংয়ের মূল বেসিক এবং কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এগুলো নিয়েই মূলত প্রথম অধ্যায়ে আলোচনা করা আছে। ম্যানুফ্যাকচারিং প্রসেসের মূল বিষয়গুলো শুরু হয়েছে মূলত দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। দ্বিতীয় অধ্যায় এরপর থেকে ম্যানুফ্যাকচারিং বিষয়ে মূল আলোচনা করা আছে। তাই বলে যে প্রথম অধ্যায় গুরুত্বহীন তা না, এখানে যে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো আছে, ম্যানুফ্যাকচারিং কী, কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং কী, এগুলো প্রোডাকশন প্রসেস কী, এগুলো জানতেই হবে, এগুলো না জানলে হবে না। ম্যানুফ্যাকচারিংয়ের সংজ্ঞা এর নামের মধ্যে এগুলো কী আছে। ম্যানুফ্যাকচারিং প্রসেস দুটি ইংরেজি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, অন্যটি হচ্ছে প্রসেস। যদি আমরা এই শব্দ দুটির বাংলা করি তাহলে দাঁড়ায় ম্যানুফ্যাকচারিং অর্থে হচ্ছে উৎপাদন আর প্রসেস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়া। অর্থাৎ তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসের বাংলা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। সহজ ভাষায় বলা হবে ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। তো আমাদের মেকানিক্যালের ভাষায় ম্যানুফ্যাকচারিংয়ের সংজ্ঞা একটু ডিটেলস একটু ভিন্নভাবে দিতে হবে। এটা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে কাঁচামালকে যন্ত্রপাতি ও শ্রমের সমন্বয়ে পূর্ব নির্ধারিত নতুন দ্রব্যে রূপান্তরিত করার প্রক্রিয়াকে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলে। আরেকটু সহজভাবে যদি আমরা এটাকে বলি তাহলে বলতে হবে ম্যানুফ্যাকচারিং প্রসেস is the process of turning raw materials or parts into finished goods through the use of tools
অর্থাৎ যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহার করে কাঁচামালের সাহায্যে কাঙ্ক্ষিত দ্রব্য বা পণ্য বা প্রোডাক্ট উৎপাদন করার প্রক্রিয়াকে বলা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখানে ম্যানুফ্যাকচারিংয়ের সংজ্ঞাটা বা বিষয়টা আরও বিস্তারিত জানা উচিত আমি মনে করি, কেননা এটার সাথে আংশিক মিল আছে প্রোডাকশনের। তা আরেকটু ডিটেলসে বলতে গেলে কাঁচামাল ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা ইনপুট থাকবে কাঁচামাল, আর সেটাকে প্রসেসিং করতে হবে মেশিনের সাহায্যে, করে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি করতে হবে। এখানে উল্লেখ্য যে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্য এই দুইটার মাঝে যে প্রসেসগুলো, এগুলো অনেকগুলো স্টেজে হতে পারে। এক স্টেজ, 2, 3, 4, 5 এরকম অনেকগুলো স্টেজে হতে পারে, বা একটি স্টেজেও কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি হতে পারে। এখন আমরা জেনে নেব প্রোডাকশন প্রসেস কাকে বলে। তো ম্যানুফ্যাকচারিং প্রসেসের সংজ্ঞায় আমরা বলছিলাম কতগুলো র ম্যাটেরিয়াল বা কাঁচামালকে মেশিনের সাহায্যে প্রসেসিং করে কাঙ্ক্ষিত দ্রব্য তৈরি করা। আর প্রোডাকশন প্রসেস হচ্ছে যে কোনো প্রকার ইনপুট, এক বা একাধিক ইনপুট, এগুলোকে প্রসেসিং করে কিংবা এগুলোর সমন্বয়ে কাঙ্ক্ষিত বস্তু বা উপযোগিতা আছে এমন দ্রব্য তৈরি করা। ম্যানুফ্যাকচারিং প্রসেসের গুরুত্বপূর্ণ ইনপুট যেমন ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং থাকতেই হবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। কিন্তু প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল এগুলো ম্যান্ডেটরি না। খুব সহজ যদি একটা আমরা উদাহরণ দেই তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। যেমন আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত হচ্ছে রাজ প্রোডাকশন, ফিল্ম প্রোডাকশন মিডিয়ার কোনো এক ব্যক্তিকে নিয়ে। তো আমরা যদি ফিল্মের কথা বিবেচনা করি, তো একটা প্রোডাকশন হয়, ফিল্ম প্রোডাকশন হয়, সেখানে কাঁচামাল আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের যে গতানুগতিক যে কাঁচামালগুলো ব্যবহার করা হয়, তো ফিল্মের ক্ষেত্রে সেগুলো হয় না। কিন্তু ফিল্ম তৈরি করা হচ্ছে ফিল্ম প্রোডাকশন। আরেকটু সহজে যদি বলা হয় যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের দ্বারা সবসময় ওই সকল প্রোডাক্টটি তৈরি করা হয় যেগুলো বাস্তব, আর প্রোডাকশনের মাধ্যমে যেগুলো তৈরি করা হয় সেগুলো হতে পারে বাস্তব, অর্থাৎ টাচ করা যায়, অর্থাৎ ইনট্যাঞ্জিবল আর কি, যেগুলো টাচ করা যায় না এমন জিনিস তৈরি করা হয় প্রোডাকশনের দ্বারা। সবসময় হবে তা না, সেটা টাচ ট্যাঞ্জিবল এন্ড ইনট্যাঞ্জিবল দুই প্রকারের হতে পারে। যেমন আমরা বলি যে মুভি, সেগুলো ধরা ছোঁয়া যায় না, কিন্তু সেগুলোর উপযোগিতা আছে, সেগুলো তৈরি করা হয় আর কি। তো যাই হোক, এই হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং প্রোডাকশন প্রসেসের সংজ্ঞা। ম্যানুফ্যাকচারিং প্রসেস ও প্রোডাকশন প্রসেসের মধ্যে পার্থক্য। তো আমরা এতক্ষণ আলোচনা দ্বারা জানলাম ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে ওই সকল প্রসেস যেখানে প্রয়োজন হয় ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল। কিন্তু প্রোডাকশন প্রসেসে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল এগুলো প্রয়োজন সবগুলোর হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ কতগুলো ইনপুট ব্যবহার করে উপযোগিতা আছে এমন কোনো কিছু তৈরি করাই হচ্ছে প্রোডাকশন প্রসেস। এখানে একটি শব্দ উপযোগিতা, এটা অর্থনীতির ভাষায় উপযোগিতা বলা হয়। উপযোগিতা বলতে বোঝানো হয় কোনো একটি দ্রব্যের যখন ব্যবহার উপযোগী বা তার থেকে আমরা কোনো আউটপুট পাই, তার উপযোগিতা। যেমন আমার হাতের এই কলম, এটা ততক্ষণ পর্যন্তই আমার কাজে আসবে বা কাজে লাগবে বা ব্যবহার উপযোগী আমার কাছে থাকবে যখন এটা দ্বারা আমি লিখতে পারবো, অর্থাৎ এর ভিতরে কালি থাকবে। যখন এর কালি শেষ হয়ে যাবে তখন আর আমি ব্যবহার করতে পারবো না, তখন এটাকে বলা হয় অর্থনীতির ভাষায় এটার আর কোনো উপযোগিতা নেই। ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্রকারভেদ। ম্যানুফ্যাকচারিং প্রসেস মূলত 5 প্রকার। দ্রব্যের আকারাকৃতি পরিবর্তনের যান্ত্রিক প্রক্রিয়াসমূহ। দ্রব্যের যান্ত্রিক আকারাকৃতি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে হচ্ছে ঢালাই, ফোর্জিং, এক্সট্রুডিং,
রোলিং, এগুলো প্রত্যেকটা বিষয় সম্পর্কে এই বইয়ের অন্যান্য অধ্যায়ে আলোচনা করা আছে। তবু আমি হালকা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ঢালাই, অর্থাৎ গলিত লোহাকে একটি নির্দিষ্ট ছাঁচে ঢেলে আকার আকৃতি পরিবর্তন করা যায়। ফোর্জিং, অর্থাৎ ধাতবকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে কিংবা ঠান্ডা অবস্থাতেই তাপ প্রয়োগ করে একটি শেপে নিয়ে আসাকে বলা হয় ফোর্জিং। এক্সট্রুডিং, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ফর্মা বা ছাঁচের মধ্য দিয়ে কোনো একটি মেটালকে টেনে বের করে তার আকৃতি প্রদান করাকে বলা হয় এক্সট্রুডিং। রোলিং, দুটি রোলারের মধ্য দিয়ে ইনগট বা বাল্ব লোহাকে টেনে বের করে তার ডায়ামিটার বা আকৃতি পরিবর্তন করাকে বলা হয় রোলিং। এরকম আরও অনেকগুলো প্রক্রিয়া আছে, যেমন স্কুইজিং, চাপ প্রয়োগ করে কোনো একটা নির্দিষ্ট আকার আকৃতি দেওয়া, যেমন পয়সার মধ্যে যে ছাপ থাকে বা বিভিন্ন আকার আকৃতি থাকে সেগুলোকে স্কুইজিং করে তৈরি করা হয়। পিয়ার্সিং, অর্থাৎ কোনো নির্দিষ্ট বস্তুতে ছিদ্র করার জন্য পিয়ার্সিং বলা হয়। ব্যান্ডিং, বাঁকানো বা বাকি নির্দেশ আকার আকৃতি পরিবর্তন করা। এরকম আরও নানান ধরনের প্রক্রিয়া আছে, এগুলো আকার আকৃতি পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারিং প্রসেসের দ্বিতীয় একটি প্রকার হচ্ছে নির্দিষ্ট মাপের যন্ত্রাংশ তৈরি করার জন্য ব্যবহৃত মেশিনিং প্রক্রিয়া। দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের জন্য যে যান্ত্রিক প্রক্রিয়া ছিল সেগুলোতে কিন্তু নির্দিষ্ট মাপের প্রোডাক্ট তৈরি করার প্রয়োজন ছিল না, কিন্তু নির্দিষ্ট মাপের যন্ত্রাংশ তৈরি করার জন্য কিছু মেশিনিং প্রক্রিয়া আছে, যেমন টার্নিং। আমরা যারা মেশিন সব ইতিমধ্যে পড়ছি তারা জানি যে টার্নিং কি। ল্যাথ মেশিনের সাহায্যে গোলাকার দণ্ডের ডায়ামিটার পরিবর্তন করাকে বলা হয় টার্নিং। টার্নিং, প্ল্যানিং ও শেপিং। মেশিন শপ প্র্যাকটিসে অলরেডি আমরা আলোচনা করেছি যে প্ল্যানিং ও মেশিনিং, শেপিং কি। প্ল্যানার মেশিন দ্বারা করা হয় আর শেপার মেশিন দ্বারা করা হয়। ড্রিলিং, নির্দিষ্ট মাপের ছিদ্র করার জন্য ড্রিল বিটের সাহায্যে ড্রিলিং করা হয়। আকার আকৃতি পরিবর্তনের যে যান্ত্রিক প্রক্রিয়া ছিল সেখানে একটি শব্দ ছিল পিয়ার্সিং। পিয়ার্সিং মানেও ছিদ্র করা, কিন্তু সেখানে নির্দিষ্ট মাপের কোনো বিষয় ছিল না, কিন্তু ড্রিলিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট মাপের বিষয় আছে, অর্থাৎ ড্রিল বিটের সাইজ অনুযায়ী ছিদ্র করা হয়। অনুরূপ আছে বোরিং, অর্থাৎ ড্রিল করা ছিদ্রকে নির্দিষ্ট আকৃতির ছিদ্রে, মানে আরও বড় নির্দিষ্ট আকৃতির ছিদ্রে পরিণত করার জন্য বোরিং করা হয়। রিমিং, ড্রিলিং বা বোরিং করা ছিদ্রকে ভিতরের সারফেসটাকে ফিনিশিং করার জন্য রিমিং করা হয়। আরও আছে মিলিং। ম্যানুফ্যাকচারিং প্রসেসের তৃতীয় আরেকটি স্তর হচ্ছে ধাতব বস্তুর তল মসৃণ করার জন্য ব্যবহৃত প্রক্রিয়া। ধাতব বস্তুর তল মসৃণ করার যান্ত্রিক প্রক্রিয়াগুলোর মধ্যে আছে ইলেকট্রোপ্লেটিং। আমরা অলরেডি যারা সায়েন্স থেকে পড়ে আসছি তারা জানি যে ইলেকট্রোপ্লেটিং কী জিনিস। তো ইলেকট্রোপ্লেটিং হচ্ছে কোনো একটা বস্তুর উপরিতলে ইলেকট্রোপ্লেটিংয়ের সাহায্যে একটি লেয়ার তৈরি করা, নির্দিষ্ট ধাতুর একটি লেয়ার তৈরি করা, এগুলো হচ্ছে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ধাতব বস্তুর তল মসৃণ করা যান্ত্রিক আরেকটি প্রক্রিয়া হচ্ছে অ্যাব্রেসিভ বেল্ট গ্রাইন্ডিং, অর্থাৎ আমরা অ্যাব্রেসিভ হুইল বা ডিস্কের মাধ্যমে কাঙ্ক্ষিত বস্তুর উপরিতল ফিনিশিং করতে পারি। ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্রকারভেদের চতুর্থ নম্বর হচ্ছে ধাতব যন্ত্রাংশ জোড়া দেওয়ার যান্ত্রিক প্রক্রিয়া। অর্থাৎ ধাতব যন্ত্রাংশ জোড়া দেওয়ার একটি প্রক্রিয়া হচ্ছে ওয়েল্ডিং। আমরা জানি যে ওয়েল্ডিং দুটি ফেরাস মেটালকে ফিলার মেটালের সাহায্যে জোড়া দেওয়ার প্রক্রিয়া হচ্ছে ওয়েল্ডিং। অবশ্যই দুটি মেটাল হওয়া লাগবে। মেটালের সাহায্যে ফিলার মেটাল ইউজ করে বা না করে, চাপ প্রয়োগ করে বা না করে, উত্তপ্ত করে বা না করে জোড়া দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ওয়েল্ডিং। যদি দুইটি
ফেরাস না হয়, যদি নন ফেরাস হয় তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হবে সোল্ডারিং। আর তাপমাত্রার উপর ভিত্তি করে এই সোল্ডারিংয়ের আরেকটি নাম হচ্ছে ব্রেজিং। যন্ত্রাংশ দুটি ধাতব পাতকে জোড়া দেওয়ার আরেকটি প্রক্রিয়া হচ্ছে রিভেটিং। রিভেটের মাধ্যমে জোড়া দেওয়া। ম্যানুফ্যাকচারিং প্রসেসের পঞ্চম প্রকার ভেদ হচ্ছে ধাতবের ভৌত গুণাগুণ পরিবর্তনের যান্ত্রিক প্রক্রিয়া। কারণ ধাতব বস্তু যান্ত্রিক গুণাগুণ পরিবর্তনের জন্য যে প্রক্রিয়া আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে কোল্ড ওয়ার্কিং, একটা হচ্ছে হট ওয়ার্কিং। আমাদের পরবর্তী অধ্যায়সমূহে কোল্ড ওয়ার্কিং এবং হট ওয়ার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমরা সে অধ্যায়ে হট ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং, শর্ট স্পিনিং, পিনিং কী এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থার ব্লক ডায়াগ্রাম নিয়ে। আমরা শুরুতেই বলছিলাম ম্যানুফ্যাকচারিং প্রসেসের সংজ্ঞা, সেখানেই উৎপাদন ব্যবস্থার ব্লক ডায়াগ্রাম সম্পর্কে ধারণা দেওয়া ছিল। অর্থাৎ কাঁচামাল মেশিনের সাহায্যে প্রসেসিং করে রূপান্তর করে উৎপাদ বা কাঙ্ক্ষিত দ্রব্য তৈরি করা হয়। আর এটাই হচ্ছে উৎপাদন ব্যবস্থার ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ কাঁচামালকে মেশিনের সাহায্যে প্রসেসিং করে কাঙ্ক্ষিত দ্রব্য তৈরি করা। এখানে আরেকটি বিষয় উল্লেখ থাকে, সেটা হচ্ছে ফিডব্যাক। এটা হচ্ছে কাঁচামাল মানসম্মত আছে কিনা, প্রয়োজন মতো আছে কিনা সেগুলো সম্পর্কে জানার জন্য, প্রসেসিং সঠিক মাপ অনুযায়ী আছে কিনা সেই বিষয়ে ফিডব্যাকের জন্য, আর উৎপাদিত দ্রব্য বা কাঙ্ক্ষিত দ্রব্য কাঙ্ক্ষিত মানে আছে কিনা বা মাপে আছে কিনা সেটা জানার জন্য এই ফিডব্যাক। এটাই হচ্ছে উৎপাদন ব্যবস্থার ব্লক ডায়াগ্রাম। এখন আমরা জানবো রিভার্স ইঞ্জিনিয়ারিং কি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে অন্য নির্মাতার উৎপাদিত দ্রব্য বা পণ্য বিস্তারিত পরীক্ষণ শেষে অনুরূপ দ্রব্য বা পণ্য তৈরি করাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের প্রচলিত যেগুলো গাড়ি আছে বা মেশিন আছে সেগুলোর যে স্পেয়ার পার্টস বা বিভিন্ন পার্টসগুলো আছে সেগুলো বাজারে খুঁজে পাওয়া যায় না। তো ওই পার্টসটাকে পর্যবেক্ষণ করে অনুরূপ আরেকটি পার্টস ব্যবহার উপযোগী হিসেবে তৈরি করাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। এটাই হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। মূলত এটাকে ক্যারিয়ার ড্রয়িং করে ক্যামে নিয়ে যে তৈরি করা হয় ওইটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ খুব সহজ যদি একটা উদাহরণ দিই, যে এমন একটি নাট আছে যে নাটের অনুরূপ নাট বাজারে আর কি পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওটাকে ক্যারিয়ার ড্রয়িং করে ক্যামে প্রসেসিং করে সিএনসি মেশিনে যদি তৈরি করা হয় তাহলে আমরা সেটাকে বলবো রিভার্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ মূল কিন্তু আমি নাটের মাপ জানতাম না, কিন্তু যে আমার পার্টসটুকু আছে সেটাকে বিস্তারিত পরীক্ষণ করলাম, করে ওইটার অনুযায়ী ড্রয়িং করে যে প্রোডাক্টটা তৈরি করলাম, এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং কখন প্রয়োজন? যদি মূল নির্মাতা একটি প্রোডাক্ট দীর্ঘদিন পর্যন্ত উৎপাদন না করে সেক্ষেত্রে এটি প্রয়োজন হয়, কিংবা মূল ডিজাইন কিংবা মূল যে নমুনা সেটা যদি বাজারে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়। তাছাড়া মূল যে প্রোডাক্টটা ছিল সেটার ডিজাইনে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলেও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে সেই ত্রুটি দূর করে নতুন একটি প্রোডাক্ট তৈরি করা প্রয়োজনে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হয়। এখন আমরা আলোচনা করব কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কনকারেন্ট শব্দের অর্থই হলো মিলিত হওয়া। ছোট ছোট কাজ, প্রসেস বা প্রোডাক্ট একসাথে করে মূল প্রোডাক্ট তৈরি করাই হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। যদি একটি উদাহরণ দিই তাহলে তারা সহজ হবে। যেমন কার ম্যানুফ্যাকচারিং বা গাড়ি তৈরি করার যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কেউ হয়তো টায়ার তৈরি করতেছে, কেউ হয়তো হুইল তৈরি করতেছে, কেউ হয়তো প্রপেলার, কেউ বডি, কেউ উইন্ডশিল্ড, কেউ ইঞ্জিন। এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে। তো মূল যে ইন্ডাস্ট্রিটা থাকে সেখানে করা হয় এগুলোর ফেব্রিকেশন। অর্থাৎ কারো কাছে থাকে গাড়ির উইন্ডশিল্ড বা কাচের বিষয়গুলো দেখভাল করার, কারো কাছে থাকে টায়ারের মান কেমন হবে, কেউ হয়তো সিট কেমন হবে গাড়ির,
কতটা আরামদায়ক হবে সেগুলো দেখা, এগুলো সবগুলো একসাথে সমন্বয় করে মূল গাড়িটা তৈরি করা হয়। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। এতে করে উৎপাদন ব্যয় কমে যায় এবং ডিজাইন অনেক ইউজার ফ্রেন্ডলি হয়। এখন আমরা আলোচনা করব মিতব্যয়ী উৎপাদিত দ্রব্যের শর্তগুলো কী কী। তার আগে আমরা জেনে নেই মিতব্যয়ী উৎপাদিত দ্রব্য বলতে কী বোঝায়। যদি আমরা কোনো একটি প্রোডাক্ট তৈরি করি, যদি সেটার দাম বেশি হয় কিন্তু বাজারে ওই প্রোডাক্টের অনুরূপ আরেকটি প্রোডাক্ট পাওয়া যায় যাই এর চেয়ে কম দামে, সেক্ষেত্রে আমরা এটাকে মিতব্যয়ী প্রোডাক্ট বলবো না। অর্থাৎ দ্রব্যের মান ঠিক রেখে সবচেয়ে কম খরচে পণ্য উৎপাদন করাকে আমরা বলবো মিতব্যয়ী উৎপাদন। আর এই মিতব্যয়ী উৎপাদনের কিছু শর্ত আছে, সেগুলো হচ্ছে কাঁচামাল, অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি করব সেটা তৈরি করতে যে কাঁচামালগুলো প্রয়োজন হবে সেগুলো খুব অ্যাভেলেবেল হওয়া লাগবে। যদি সেগুলো সহজপ্রাপ্য না হয় তাহলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যন্ত্রপাতি, যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি করা হচ্ছে সেটা তৈরি করতে যে যন্ত্রপাতি প্রয়োজন হবে সেগুলো যদি খুব এক্সপেন্সিভ হয় তাহলে আমরা মিতব্যয়ী দ্রব্য উৎপাদন করতে পারবো না। তৃতীয়ত হচ্ছে কর্মী, যে প্রোডাক্টটা আমরা তৈরি করব সেটা তৈরি করতে যে ওয়ার্কার বা দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে সেগুলো যদি সহজপ্রাপ্য না হয় তাহলে উৎপাদিত দ্রব্যের দাম অনেক বেড়ে যাবে। চতুর্থ হচ্ছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। আমার উৎপাদন ব্যবস্থা বা ইন্ডাস্ট্রি যদি এমন কোনো স্থানে হয় যেখানে বিদ্যুৎ ব্যবস্থা নেই, অর্থাৎ নিজস্ব বিদ্যুৎ দিয়ে চালাতে হয়, কিংবা পানির সরবরাহ নেই, অর্থাৎ ইন্ডাস্ট্রির পাশে নদী বা এই ধরনের কোনো বড় পানির জলাশয় বা রিজার্ভার নেই, সেক্ষেত্রেও উৎপাদনের ব্যয় অনেক বেড়ে যাবে। তাই কোনো একটি ইন্ডাস্ট্রি বা উৎপাদন করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকে এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়। প্রথম অধ্যায়ে যেটুকু আলোচনা করলাম এতটুকু করলেই যথেষ্ট হবে। আর যদি এরপরেও তোমরা বাসায় পড়াশোনা করে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে নেক্সট ক্লাসে কমেন্টে জানাতে পারবে। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে। তো আজকে প্রথম অধ্যায়ের আলোচনা এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। দ্বিতীয় অধ্যায়ে আমাদের আছে কোল্ড ওয়ার্কিং। আমরা যেমন কথা বললাম যে বিষয়গুলো হট ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং, এগুলো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের মূল আলোচনা শুরু হবে ম্যানুফ্যাকচারিং প্রসেসের। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবে, ঘরে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।